আইপিএলের এই শেষ পর্বে এসে হচ্ছেটা কি, যেখানে প্লে অফে ওঠা দলগুলো লাস্টের দিকের ম্যাচগুলো জিতে টপ টু স্পট দখল করতে চাইবে যাতে প্লে অফে গিয়ে তারা একটু সুবিধা পেতে পারে বাড়তি। তো এখন দেখা যাচ্ছে ওই প্লে অফ নিশ্চিত করা দলগুলোই শেষের দিকে এসে মানে যে পার্টিকুলার দলগুলো আবার প্লে অফের রেস থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে তাদের কাছে ম্যাচগুলো হেরে নিজেরাই নিজেদের ওই টপ টু স্পট দখলের সমীকরণটা মানে কঠিন করে ফেলছে। ঠিক এদিন যেন আর কি ওই মানে আগের দিনের ওই গুজরাট আর লখনৌ ম্যাচের পুনরাবৃত্তি দেখলাম। তো এই জায়গায় আর কি বেঙ্গালুরু আর এই হায়দ্রাবাদ ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? তো ওই জায়গায় বেঙ্গালুরু ক্যাপ্টেন ওই রজত পাতিদার টস দিতে আগে হায়দ্রাবাদকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো হায়দ্রাবাদের ইনিংসের শুরুটা কিন্তু বেশ দারুণ হয়েছিল। ট্রাভিসের তিনি মানে তার ওই সমস্যা কাটিয়ে আবারও একাদশে ফেরত এসেছিলেন। তো ওই ট্রাভিসের আর অভিষেক শর্মা ওপেনিংয়েই তুলে ফেলে 54টা রান। ওই জায়গায় দুজনেই শুরুর থেকে একবারে বিধ্বংসী মেজাজে চালিয়ে ব্যাটিং করতে থাকে। 4 ওভারের মধ্যেই তারা এই রানটা তুলে ফেলে, কিন্তু ওই চতুর্থ ওভারের একদম লাস্ট ডেলিভারিতে অভিষেক শর্মা নিজের উইকেটটা ছুড়ে দিয়ে বসেন। তো যাওয়ার আগে তিনি 34 রানের একটা বেশ কার্যকরী ইনিংস খেলে দিয়ে গেছিলেন। আর এরপর মানে তার ঠিক দুবল পরেই মানে ভেরি নেক্সট ওভারে ওই ট্রাভিসেরও নিজের উইকেটটা খুইয়ে বসেন। তো ওই 54 রানের মধ্যেই 2টা উইকেট খুইয়ে কিন্তু তখন বেশ কিছুটা আবার চাপে পড়ে যায় হায়দ্রাবাদ। কিন্তু এই জায়গা থেকে তাদের রেস্কিউ করে ওই ঈশান কিষান আর হেনরি ক্লাসনের একটা 48 রানের জুটি। এই পার্টনারশিপটা যেমন ম্যাচেও তাদেরকে আবার মানে মানে ভালোভাবে আর কি কাম ব্যাক করালো, তেমনি ওই জায়গায় মানে আর একটা পজিটিভ টোনও বলতে পারেন সেট করে দিল। তো এরপর মানে দুজনেই আর কি চালিয়ে ব্যাটিং করছিলেন। তো ওই জায়গায় নবম ওভারে হেনরি ক্লাসেনের উইকেটটা ওই জায়গায় চলে যায়। তখন ওই 3 উইকেটে 102 হয়ে যায় হায়দ্রাবাদের স্কোরটা। আর এরপর ক্রিজে আসেন ওই অনিকেত ভার্মা, তিনিও কিন্তু এসে বেশ একটা কার্যকরী ইনিংস খেলে গেছেন। মাত্র 9 বলে 26 রানের একটা বেশ বিস্ফোরক নক খেলে গেছেন, যার ফলে ওই ঈশান কিষান আর এই অনিকেত ভার্মার মধ্যে একটা 43 রানের জুটি গড়ে উঠেছিল ওই জায়গায়। কিন্তু অনিকেত ভার্মাও নিজের ইনিংসটাকে আনফর্চুনেটলি বড় করতে পারেনি। ওই জায়গায় পাওয়ার প্লে 6 ওভারের মধ্যে কিন্তু হায়দ্রাবাদ তুলে ফেলেছিল এই বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে 71 রান। 10 ওভার শেষেও তাদের স্কোরটা বোধহয় ছিল সম্ভবত ওই 3 উইকেটে 113। তো এই জায়গায় ওই মানে 4 উইকেটে যখন 145 হয়ে যায় হায়দ্রাবাদের স্কোরটা, তারপরে এই নীতিশ কুমার রেড্ডি তিনি এসে একটু চেষ্টা করেছিলেন, কিন্তু তিনিও নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি। মাত্র 4 রান করে তিনিও বোধহয় প্যাভিলিয়নে ফেরত চলে গেছিলেন। রোমারিও শেপার্ডের বলে একটা খুবই সফট ডিসমিসাল হয়ে তিনি এদিন নিজের উইকেটটা ছুড়ে দিয়ে বসেন। আর এরপর ওই অভিনব মনোহর তিনিও কিন্তু নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি। তো তার আর ঈশান কিষানের মধ্যে একটা 40+ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল ঠিকই, কিন্তু একদম ডেথ ওভার্সে যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল মানে ওই 17 নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে তিনি কিন্তু নিজের উইকেটটা খুইয়ে বসেন। তো তখন ঈশান কিষানই বলতে গেলে একমাত্র শেষ স্বীকৃত ব্যাটার ছিল। এরপর ক্রিজে আসেন প্যাট কামিন্স, কিন্তু প্যাট কামিন্স এই জায়গায় খুব দারুণ একটা কাজ করেছেন। কারণ ওই যে আমি বলছিলাম শেষ স্বীকৃত ব্যাটার মানে তখন ওই জায়গায় আউট হয়ে গেছিলেন ওই অভিনব মনোহর। তখনও আর কি মানে 17 ওভার শেষে হায়দ্রাবাদের স্কোরটা ছিল 188। তো ওই জায়গা থেকে মানে তার পরবর্তীতে ঈশান কিষানকে যে সাপোর্টটা দিলেন এই হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স, এক প্রকার অসাধারণ ছিল বলতে হবে। তিনি নিজেও যেমন 6 বলে 13 রান করে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত, তেমনি ঈশান কিষানকে তিনি উইকেটের এক পাশ আগলে রেখে অপর পাশ থেকে বড় বড় শট খেলার সুযোগ করে দিলেন। তো যার ফলে ঈশান কিষান প্রায় সেঞ্চুরিটা করেই ফেলছিলেন তিনি। তো যাই হোক শেষে তিনি ওই 94 রানে অপরাজিত ছিলেন। আর ওই শেষের দিকের বিধ্বংসী ব্যাটিংয়ে মানে লাস্ট 3 ওভারে ওই জায়গায় হায়দ্রাবাদ তুলে ফেলেছিল 43 রান। তো যার ফলে হায়দ্রাবাদ তাদের ইনিংসটাকে শেষ করলো 231 রানে। তো এই 232 রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ইনিংসের শুরুটা কিন্তু যেভাবে করা দরকার ঠিক সেভাবেই করেছিলেন বিরাট কোহলি আর ফিল সল্ট। এই দুই বিধ্বংসী ব্যাটারের সৌজন্যে পাওয়ার প্লে 6 ওভারের মধ্যেই আরসিবি তুলে ফেলে বিনা উইকেটে 72। তখন জাস্ট একবারে ওই হায়দ্রাবাদের বোলারদের উপর দিয়ে তারা রোলার কোস্টার চালিয়ে দিচ্ছিলেন, দুজনেই দুপাশ থেকে অ্যাটাক করছিলেন। কিন্তু ওই জায়গায় বলবো খুবই আনফর্চুনেটলি 7ম ওভারের একদম লাস্ট ডেলিভারিতে হার্ষ দুবেকে একটা বড় শট খেলতে গিয়ে বিরাট কোহলি নিজের উইকেটটা ছুড়ে দিয়ে বসেন। তো যাওয়ার আগে তিনি 25 বলে 43 রানের বেশ একটা বিধ্বংসী কার্যকরী নক খেলে দিয়ে গেছিলেন। আর এরপর ক্রিজে আসেন মায়াঙ্ক আগারওয়াল। এই আগারওয়াল আর ওই ফিল সল্টের মধ্যে এরপর সেকেন্ড উইকেটে একটা 40 রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল। আমি বলবো এই পার্টনারশিপটা যদি আরেকটু বড় হতে পারতো, ইউ নেভার নো, আরসিবির দিকেই হয়তো ম্যাচটা শেষ পর্যন্ত ঘুরে গেলেও যেতে পারতো। তো ওই জায়গায় 10 ওভার শেষেও মানে তখনও আরসিবি কিন্তু ম্যাচ জয়ের জন্য ওভারওয়েলমিং ফেভারিট ছিল, তাদের স্কোরটা ছিল বোধহয় 1 উইকেটে 118। তখনও কিন্তু তারা যদি আমি মানে ওই পার্টিকুলার মোমেন্টে কম্পেয়ার করি হায়দ্রাবাদের থেকে কিন্তু আরসিবি এগিয়ে ছিল। কিন্তু এরপর বিপত্তিটা ঘটলো ওই 11 আর 12 নম্বর ওভারে, যেখানে 11 নম্বর ওভারে ওই জায়গায় আর কি মানে মায়াঙ্ক আগারওয়াল ফিরে যান, মানে খুবই একটা সফট ডিসমিসালের শিকার হয়। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে ওই মানে 50 করা আর দুরন্ত ছন্দে থাকা একবারে বিধ্বংসী হয়ে ওঠা ফিল সল্টেরকে আর কি ওই জায়গায় ফিরিয়ে দেন মানে হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স। এই দুইটা উইকেট পরপর 2 ওভারে চলে গিয়ে কিন্তু তখন আরসিবি আবারও বেশ কিছুটা চাপে পড়ে যায়। কিন্তু এই জায়গা থেকে তাদেরকে রেস্কিউ করার কাজটা করলেন ওই মানে বেঙ্গালুরু ক্যাপ্টেন রজত পাতিদার আর ওই জিতেশ শর্মা। এই দুজনের মধ্যে একটা কিন্তু ওই জায়গায় চতুর্থ উইকেটে 44 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। তখন মনে হচ্ছিল যেন আরসিবি যে পরপর 2 উইকেট খুঁয়ে আবার চাপে পড়ে গেছিল, ম্যাচে তারা আবার বেশ ভালোভাবে কামব্যাক করতে চলেছে। ওই জায়গায় আমার মনে আছে লাস্ট 5 ওভারেও আরসিবির জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 65 রান। হাতে যেখানে 7টা উইকেট 30 বলে 65 রান মডার্ন ডে টি20 ক্রিকেটে কিন্তু কোনো ব্যাপারই নয়।
কিন্তু সব বিপত্তিটা ঘটে গেল আরসিবির ইনিংসের 16 নাম্বার ওভারে, যেখানে ঈশান মালিঙ্গা বল করতে এসে প্রথমে এই 44 রানের মানে যেটার পার্টনারশিপটা গড়ে উঠেছিল বা আরসিবিকে ম্যাচ জয়ের স্বপ্ন দেখাচ্ছিল, এই জুটিটাকে তিনি ভাঙলেন ওই আরসিবি ক্যাপ্টেন রজত পাতিদারকে একটা চমৎকার ডিরেক্ট থ্রোতে রান আউট করে। আর এর ঠিক এক বল পরেই আরসিবির এই লাইন আপের সবচেয়ে ডেঞ্জারাস সবচেয়ে বিধ্বংসী ব্যাটার রোমারিও শেপার্ডকে তিনি যখন কট অ্যান্ড বল করে ফিরিয়ে দেন, তো যার ফলে ওই সেম ওভারেই দুইটা উইকেট খুইয়ে আরসিবি তখন আবারও বেশ চাপে পড়ে যায়। আর এরপর আরসিবির ইনিংসে প্রতিরোধ গড়ে তোলার মতো আর সেভাবে কোনো ব্যাটারকেই পাওয়া যায়নি। ওই ঈশান মালিঙ্গার তার ঠিক পরের ওভারে আরেক সেট ব্যাটার জিতেশ শর্মাও নিজের উইকেটটা খুইয়ে বসেন। আর এরপর ক্রুনাল পান্ডিয়া আর টিম ডেভিড তারাও এক এক করে নিজের উইকেটগুলো থ্রো করে দিয়ে আসেন। তো তাদের উইকেট চলে যাওয়ার পর তো বলতে গেলে আরসিবির জয়ের আর কোনো রকম সম্ভাবনাই ছিল না। তো যার ফলে শেষের দিকে কিন্তু আরসিবির একটা ভয়ঙ্কর রকমের ব্যাটিং কোলাপস হয়। তো যার ফলে ইনিংসের এক বল বাকি থাকতে আরসিবি অল আউট হয়ে গেল মাত্র 189 রানে। আর যার ফলে এই মানে যেখানে মনে হচ্ছিল আরসিবি একসময় ম্যাচটা জিতে যেতে পারে, ইভেন তারা তো মানে বেশিরভাগ সময় ম্যাচে মানে সব দিক থেকে আর কি এগিয়ে ছিল কম্প্যারিজন যদি করি হায়দ্রাবাদের থেকে, তো ওই আরসিবি কিন্তু লাস্টে ম্যাচটা হেরে গেল হায়দ্রাবাদের কাছে 42 রানের ডিফারেন্সে। তাহলে এবার স্বভাবতই প্রশ্ন আসতে পারে এই বেঙ্গালুরু আর হায়দ্রাবাদ ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনারা বলতে পারেন ওই হায়দ্রাবাদের ইনিংসের ওই ওপেনিং জুটির কথা, ট্রাভিস হেড আর অভিষেক শর্মার মধ্যে যে 54 রানের বিধ্বংসী পার্টনারশিপটা গড়ে উঠলো, যে পার্টনারশিপটা বলতে পারেন ওই তাদের ইনিংসের ওই পজিটিভ টোনটা সেট করে দিল, আর যে টোনের উপর ভিত্তি করে কিন্তু তারা একটা হিউজ ম্যামথ টোটালে পৌঁছে গেল। তো ডেফিনেটলি ওই 54 রানের জুটিটাও কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই হেনরি ক্লাসেন আর ঈশান কিষানের মধ্যে যে 48 রানের পার্টনারশিপটা গড়ে উঠলো ওই থার্ড উইকেটে, কারণ তখন ওই দুই ওপেনারকে হারিয়ে কিন্তু বেশ আবার চাপে পড়ে গেছিল হায়দ্রাবাদ। তো ওই জায়গা থেকে আর একটা যদি উইকেট চলে যেত তখন কিন্তু হায়দ্রাবাদ ম্যাচ থেকে টোটালি ব্যাকফুটে চলে যেত। তো সেটাই হতে দেয়নি ঈশান কিষান আর ওই হেনরি ক্লাসেনের ওই 48 রানের জুটিটা। তো সেই জুটিটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা আপনি বলতে পারেন ঈশান কিষানের ওই বিধ্বংসী অপরাজিত 94 রানের ইনিংসটার কথা। একদিক থেকে কিন্তু সব ব্যাটারি মানে অল্প ছোট ছোট ক্যামিও ইনিংস খেলে আউট হয়ে যাচ্ছিলেন, কিন্তু ঈশান কিষান উইকেটের এক পাশ আগলে রেখে তিনি নিজেও যেমন বড় বড় শট খেলেছেন, তেমনি ওই ছোটো ছোটো গুরুত্বপূর্ণ পার্টনারশিপগুলো গড়েও কিন্তু দলের স্কোরটাকে অ্যাট দ্য সেম টাইম বাড়িয়ে নিয়ে গেছেন। তো ডেফিনেটলি তার এই মানে অমূল্য 94 রানের ইনিংসটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার। কিংবা আপনি বলতে পারেন আরসিবির ইনিংসে ওই বিরাট কোহলি আর ফিল সল্ট, এই দুই বিধ্বংসী এই দুই ডেঞ্জারাস ব্যাটারের উইকেট যখন ওই জায়গায় চলে যায়, ওই বিরাট কোহলিকে যখন সপ্তম ওভারে ফিরিয়ে দিয়েছিলেন হার্ষ দুবে, আর এরপর 12 নম্বর ওভারে ডেঞ্জারাস ফিল সল্টের উইকেটটা তুলে নিয়েছিলেন ওই প্যাট কামিন্স। কারণ এই দুই ব্যাটারি কিন্তু বলতে গেলে আরসিবির হয়ে মানে যা কন্ট্রিবিউট করার করেছেন, এই দুই ব্যাটার ছাড়া কিন্তু আর সেভাবে কারোর ব্যাট থেকেই বড় কন্ট্রিবিউশন আসেনি বা বড় স্কোর তুলতে পারেনি। তো এই দুই ব্যাটারের উইকেটটা করে ডেফিনেটলি আপনাকে এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতেই হবে। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন? সেটা হচ্ছে আরসিবির ইনিংসের ওই 16 নাম্বার ওভারটা। যে পার্টিকুলার ওভারটা ঈশান মালিঙ্গা বল করতে এসে ওই 44 রানের পার্টনারশিপটা তিনি ভাঙলেন ওই জিতেশ শর্মা আর রজত পাতিদারের মধ্যে, প্রথমেই রজত পাতিদারকে ডিরেক্ট থ্রোতে রান আউট করে, আর তার ঠিক এক বল পরেই ওই রোমারিও শেপার্ডকে যখন তিনি কট অ্যান্ড বলে ফিরিয়ে দেন। কারণ এই রোমারিও শেপার্ড যদি আর দুইটা ওভার ক্রিজে থাকতেন তিনি কতটা ভয়ঙ্কর বিধ্বংসী হয়ে উঠতে পারেন সেটা আমরা কিন্তু সবাই জানি, তার ঝলক কিন্তু আমরা এই মাসেই দেখেছি। তো আর এরপরে কিন্তু ওই টিম ডেভিড বা ক্রুনাল পান্ডিয়ার মতো ব্যাটাররাও ছিল। তো রোমারিও শেপার্ড যদি ওই জায়গায় একটা পজিটিভ ইনিংস খেলে দিতে পারতেন অন্তত 20 বা 25 রানের, তাহলে আমি মনে করি ডেফিনেটলি কিন্তু আরসিবির জন্য কাজটা অনেক সহজ হয়ে যেত। তো সেটাই হতে দেননি ঈশান মালিঙ্গা, তার ওই ব্রিলিয়ান্ট 16 ওভারে বোলিং করতে এসে তিনি যে দুইটা উইকেট তুলে নিয়েছিলেন, মূলত সেটার জন্যই পসিবল হয়নি আরসিবির পক্ষে এই ম্যাচটা বের করা। তো আমি মনে করি আরসিবির ইনিংসের ওই 16 নাম্বার ওভারটাই এই বেঙ্গালুরু আর হায়দ্রাবাদ ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।